খেয়াল করো, তাহলে আজকে শিখবো হচ্ছে জটিল যৌগের ডি অরবিটালের বিভাজন। কি শিখবো? জটিল যৌগের ডি অরবিটালের বিভাজন। একটু ভালো করে খেয়াল করবা। আমরা ধরো একটু লিখি, জটিল যৌগের ডি অরবিটাল বিভাজন। আচ্ছা বলো দিন, ডি অরবিটালের কয়টা ভাগ আছে মূলত? 5টা ভাগ আছে না? আমরা কি কি জানি সেটা? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই যে 5টা ভাগ, এই 5টার শক্তি কিন্তু প্রায় সমান। কি বলা হয়? এই 5টার শক্তি প্রায় সমান, এই জন্য এদেরকে বলা হয় সমশক্তি সম্পন্ন। খেয়াল করো কথা, এই সমশক্তি সম্পন্ন অবস্থাকে বলা হয় ডিজেনারেট অবস্থা। কি অবস্থা? ডিজেনারেট অবস্থা। তাহলে আমরা বলতেছি অবস্থান্তর মৌলের প্রত্যেকের ডি অরবিটাল আছে। ওই ডি অরবিটালের কয়টা ভাগ আছে? 5টা ভাগ আছে। সেই 5টা ভাগের শক্তিকে কি ধরা হয়? সমশক্তি সম্পন্ন। আর এই অবস্থাকে কি বলা হয়? ডিজেনারেট অবস্থা। যখন আমরা কোনো জটিল যৌগ তৈরি করি তখন ধাতুর সাথে আবার কি আছে? লিগ্যান্ড আছে। মনে আছে কিনা? ওই লিগ্যান্ডের উপস্থিতিতে এই যে ডি অরবিটালের 5টা ভাগ, এইটা আবার 2 ভাগে ভাগ হয়। কি বলেছি? ডি অরবিটালের যে 5টা ভাগ, ওইটা আবার কয় ভাগে ভাগ হয়? 2 ভাগে। তার একটাকে বলা হয় T2G। কি বলা হয়? T2G। আর একটাকে বলা হয় EG। এই T2G কে বলা হয় নিম্ন শক্তি স্তর, আর EG কে বলা হয় উচ্চ শক্তি স্তর। আমরা একটা চিত্রের মাধ্যমে জিনিসটা দেখব। তাহলে দেখো, যদি আমরা একটা চিত্র আঁকাই, চিত্রটা হচ্ছে এরকম, যে ধরে নিলাম এটা ডি অরবিটালের যে 5টা ভাগ বক্স পদ্ধতিতে আমি আঁকালাম। তাহলে আঁকাইলে প্রথমটা কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এইটা কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে। আচ্ছা 5টারও যদি 2 ভাগে ভাগ করি, নিশ্চয়ই 1 ভাগে 3টা আর 1 ভাগে 2টা, এছাড়া তো ভাগ করা যাবে না। তাহলে এর যে নিচের ভাগটা, এখানে থাকবে কয়টা ভাগ? 3টা ভাগ। তাহলে উপরে কয়টা? 2টা। এই নিচেরটার নাম বলতেছি আমরা কি? T2G। উপরেরটার নাম বলতেছি কি? EG। তাহলে এর ভিতরে কি কি আছে? dxy, dyz, dzx। আর এখানে কি আছে? dx স্কয়ার, y স্কয়ার, আর কি? dz স্কয়ার। দেখো বোঝো কিনা? তাহলে আবার বলতেছি, খেয়াল করো, আমরা জানি যে অবস্থান্তর ধাতব মৌলের প্রত্যেকেরই কোন অরবিটাল আছে? ডি অরবিটাল আছে। ওই ডি অরবিটালে কয়টা ভাগ ছিল? 5টা ভাগ। তাহলে ওই যে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এইভাবে যে 5টা ভাগ ছিল, ওইটা আবার কয় ভাগে ভাগ হয়? 2 ভাগে। সেই 2টা ভাগ কি কি? একটা হচ্ছে T2G, একটা হচ্ছে EG। যেহেতু এটা নিচে আছে তাই এটা নিম্ন শক্তি স্তর, এটা কি আছে? উচ্চ শক্তি স্তর। তাহলে নিম্ন শক্তি স্তরের ভিতরে কয়টা আছে? 3টা। উচ্চ শক্তি স্তরের ভিতরে আছে কয়টা? 2টা। বুঝি? এখন দেখো, এই যে T2G আর EG আমি ভাগ করলাম, ভাগ করার পরে আমার এই ডি অরবিটালের ভিতরে তো ইলেকট্রন থাকবে। ধরো একটা উদাহরণ নিলাম আমরা এরকম, যে Fe NH3 2+। বুঝবা কিন্তু এটা তো সেই অবস্থান্তর ধাতব মৌল, এটা আমার সেই লিগ্যান্ড। এই লিগ্যান্ডটা সবল না দুর্বল? কি সবল? পানি আর হ্যালোজেন দুর্বল, বাকি সবগুলো কি সবল। তাহলে এটা যেহেতু সবল লিগ্যান্ড, একটু মনে রাখতে হবে কিন্তু এটা কি লিগ্যান্ড? সবল লিগ্যান্ড। এখন এইখানে আয়রনের মুখ্য যোজনী কত? 2+। যদি আমি আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস করতাম তাহলে কত পাতাম? 26 থেকে 24 যাইতো। তার মানে কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, ওই 4s2 বাদ হয়ে যেত। তাহলে ডিতে কয়টা থাকতো? 6টা থাকতো। ধরো আমি সেই 6টা এখানে দিচ্ছি। 6টা দেওয়ার নিয়ম কি? প্রথমে একটা একটা সব জায়গায়, পরে যেটা বেশি থাকবে সেটা আবার প্রথমে চলে আসবে। তাহলে এই 6টা আমি এখানে দিলাম। এখন ওই 6টাকে তো আবার এই 2 জায়গায় সাজাতে হবে। দেখো এই সাজানোর সময় ওই সাজানো নির্ভর করবে এই লিগ্যান্ডের শক্তির উপরে। লিগ্যান্ড যদি সবল হয়, আগে নিচের ঘর সব পূরণ করে দিতে হবে। লিগ্যান্ড যদি দুর্বল হয়, নিচের ঘর পূরণ করা যাবে না, যেমন আছে তেমন রেখে দিতে হবে। তাহলে এই লিগ্যান্ড সবল না দুর্বল? সবল। সবল হইলে এখানে কয়টা ঘর আছে? 3টা ঘরে কয়টা ইলেকট্রন দেওয়া যাবে? 6টাই দেওয়া যাবে। তাহলে দেখো তখন কেমন হয়ে যাবে? এরকম 6টা হয়ে যাবে। বুঝি? এবার কোনো কারণে মনে করো লিগ্যান্ডটা দুর্বল আছে, ধরো আমি উদাহরণটা এরকম নিলাম, FeH2O6 2+। যদি এই যৌগ আমি নিতাম, এখানেও আয়রনের যোজনী কত? 2 আছে। তার মানে কি ইলেকট্রন বিন্যাসটা এটাই হতো, মানে 6টাই হতো। তখন আমার এই জায়গাটা কেমন হতো? দেখো তখন আমার এই জায়গাটা এমন হয়ে যেত, এইখানে যে 3টা ঘর,
এখানে যে দুইটা ঘর, এই তিনটা ঘরে যেমন ছিল তেমনই থাকতো সবকিছু। এটা ইজি, এটা T2G। দেখো দিন বুঝছো কিনা? সবল হইলে জোড় বাঁধবে, দুর্বল হইলে জোড় বাঁধবে না, যেমন আছে তেমন থাকবে। যেমন আছে মানে কি, প্রথম ঘরে কয়টা? দুইটা। তারপরে কয়টা? সব একটা একটা। তাহলে আমি কি করেছি, প্রথম ঘরে দুইটা, বাকি সব কি একটা একটা। কিন্তু এইখানে লিগ্যান্ডটা কি ছিল? সবল ছিল। সবল হওয়ার সাথে সাথে কি করতে হবে, আগে নিচে পূরণ করতে হবে, করে তারপর যদি বেশি থাকে তাইলে আবার উপরে যাবে। কথার কথা, মনে করে না এখানে ডিতে 6টা নেই, ডিতে কয়টা আছে? 8টা আছে। তখন এইটা পূরণ হওয়ার পাশাপাশিও কি হতো, উপরে যাইতো। বোঝা গেছে কথা? এই যে জিনিসটা, এই জিনিসটা আবিষ্কার করেছে বিজ্ঞানী ক্রিস্টাল ফিল্ড। এটা আবিষ্কার করেছে ক্রিস্টাল ফিল্ড। এই কারণে এইটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড বিভাজন তত্ত্ব। কি বলা হয়? ক্রিস্টাল ফিল্ড বিভাজন তত্ত্ব। একটু বুঝো আমার কথা। আমি প্রথমবার বলছিলাম এই 5টা শক্তি প্রায় কি সমান, সমান শক্তি হলে তাকে কি বলা হয়? ডিজেনারেট। এই দুইটার কি শক্তি সমান? দুইজন কি একই জায়গায় আছে নাকি উপর নিচে আছে? উপর নিচে থাকলে কি শক্তি সমান হয়? শক্তি অবশ্যই কি কম বেশি আছে। যদি শক্তি কম বেশি হয় তাকে বলা হয় নন ডিজেনারেট। মনে থাকবে কি বলে? নন ডিজেনারেট। আবার বোঝো, এই 5টা শক্তি প্রায় সমান বলেছি, 5টা শক্তি সমান যখন, তখন তার আমি বলেছি ডিজেনারেট। এখন এই ইজি আর T2G দুজনের শক্তি কি সমান? শক্তি যদি সমান না হয় তাহলে কি তারা ডিজেনারেট বলতে পারবো? তখন ডির আগে কি বসবে? নন। নন মানে কি? না। তাহলে কি হলো? নন ডিজেনারেট। তাহলে দেখো আমি আরেকবার শুরু থেকে বলি। বিজ্ঞানী ক্রিস্টাল ফিল্ড বলতেছে কি, যে স্বাভাবিক অবস্থায় অবস্থান্তর ধাতব মৌলের 5টি ডি অরবিটাল বিদ্যমান। এই 5টি ডি অরবিটালের শক্তি প্রায় কি সমান বা কাছাকাছি। তাহলে এদেরকে আমরা কি বলতেছি? ডিজেনারেট অবস্থা। এইখানে যখন আমার কোনো জটিল যৌগ তৈরি হয় তখন লিগ্যান্ডের কারণে ওই যে ডি অরবিটালের 5টা ভাগ, ওইটা আবার 2টা ভাগে ভাগ হয়। তার একটার নাম কি T2G, আর একটার নাম কি ইজি। T2Gর ভিতরে কি কি আছে? dxy, dyz, dzx। আর ইজির ভিতরে কি কি আছে? dx স্কয়ার, y স্কয়ার, dz স্কয়ার। ক্লিয়ার? এখন বলতেছি ওই যে জটিল যৌগ আমি তৈরি করলাম, ওই যৌগের লিগ্যান্ডটা সবল নাকি দুর্বল? যদি সবল হয় আগে T2G পূর্ণ হবে, তারপরে ইজিতে যাবে। আর যদি লিগ্যান্ডটা আমার দুর্বল হয়, কোনো পূর্ণ টূর্ণ নেই, যেমন আছে তেমন থাকবে। বুঝছি? ক্লিয়ার? তাহলে ক্রিস্টাল ফিল্ড বিভাজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষায় সিকিউতে বহুতবার আসছে। কি জানিস লিখছি? জটিল যৌগের সংকরায়ন। দেখো এই সংকরায়নের ইংলিশ আছে হাইব্রিডাইজেশন। এই ইংলিশ দিয়েও নাম আসতে পারে এটার। কি? হাইব্রিডাইজেশন। দেখো এই হাইব্রিডাইজেশন আমরা পরবর্তীতে অনেক ডিটেলসে শিখবো। এখন শুধু সংকরায়নের শর্টকাট একটু শিখে রাখবো। এরকম একাধিক অরবিটাল যুক্ত হলে যাও তৈরি হয়। কি বলেছি? একাধিক অরবিটাল যুক্ত হয়ে যা তৈরি করতেছো তাই হচ্ছে সংকরায়ন। আমরা কিন্তু এর ডিটেলস শিখবো, খুব ডিটেলস শিখবো। তখন এর সংজ্ঞা কি, অনেকেই বলে, সবকিছু শিখবো। এখন শুধু কি মনে রাখবো? একাধিক অরবিটাল যুক্ত হয়ে যা তৈরি হয় তারাই আমরা কি বলবো? সংকরায়ন। যেমন মনে করো আমরা জানি 4টা অরবিটাল আছে, S P D F। একটু মনে রাখবো এই F অরবিটাল কখনো সংকরায়নে আসবে না। কোনটা আসবে না? F অরবিটাল আসবে না। তাহলে বাকি থাকলো কি? S P D। ওই যখন বলেছি সংকরায়ন সব শিখাবো, তখন তার মধ্যে সব বিস্তারিত শিখাবো। এখন শুধু যেটা বলতেছি সেটা মনে রাখো। তাহলে এখন কি বলতেছি? যে F অরবিটাল সংকরায়নে আসবে না। কি কি তাহলে আসবে? S P D। এই তিনটা আমার অবশ্যই সংকরায়নে আসবে। এখন আমরা কোন যৌগের সংকরায়ন পড়তেছি? জটিল যৌগের মূল জিনিসটা কি? ডি অরবিটাল। জটিল যৌগের মূল জিনিস কি? তার মানে কি সকল জটিল যৌগের ভিতরে সংকরায়নে ডি অরবিটাল মাস্ট থাকতেই হবে। কথা বুঝি কিনা? তাহলে ডি অরবিটালকে বাদ দিয়ে কখনোই আমার সংকরায়ন করা যাবে না। কার ক্ষেত্রে? জটিল যৌগের ক্ষেত্রে। দেখো আমি যদি কখনো জায়গায় এরকম লিখি যে sp3d, একটু সিস্টেম বুঝে নেব। আমরা জানি যে এস অরবিটালে কোনো ভাগ নেই, আছে? কিন্তু পি অরবিটালে কয়টা ভাগ? 3টা ভাগ। তাহলে আমার ডিতে যাইতে গেলে পিতে 3টা হবে, তারপরে ডিতে যাইতে হবে। কি বলেছি? পি 3টা পূরণ হবে,
তারপরে ডিতে যাইতে হবে। তার মানে কি হবে, আমি এরকম লিখতে পারি যে sp3d, আমি এরকম লিখতে পারি sp3d2, sp3d3, এরকম বিভিন্ন জিনিস লিখতে পারি। বুঝে কিনা দেখো, কিরকম লিখতে পারি যে sp3d, sp3d2, sp3 কি d3, আমরা কিন্তু এইভাবে বিভিন্ন জিনিস লিখতে পারি। কিন্তু আগে কি পূর্ণ করা লাগবে, p পূর্ণ করা লাগবে, তারপরে ডিতে যাইতে হবে। তাহলে এখানে কি একটা অরবিটাল, এখানে কতগুলো অরবিটাল, অনেকগুলো অরবিটাল, এদের কি পরস্পরকে একসাথে যুক্ত করেছি না, করে যাই বানাবো তারাই কি বলবো সংকরায়ন। তার মানে এই যে sp3d এটা একটা কি সংকরায়ন, যদি বলি sp3d2 এটা কি একটা সংকরায়ন। ক্লিয়ার কিনা কথা? এবার একটু খেয়াল করব, এইখানে একটা ব্যতিক্রম আছে, সেটা আছে sp2d, এটা একটু ব্যতিক্রম, আমরা যখন সংকরায়ন বিস্তারিত শিখবো তখন তার মধ্যে বাঁধবে। এটা একটু ব্যতিক্রম, মানে p পূর্ণ না হয়ে দিতে গেছে, এটা ব্যতিক্রম। আর বাকি সবগুলো কি আছে, স্বাভাবিক আছে। এখন আমরা আজকে শিখবো মূলত কার সংকরায়ন, জটিল যৌগের। এই কারণে কিন্তু এই জিনিসটার কিন্তু পুরোপুরি বিস্তারিত শিখবো না, শুধু জটিল যৌগের জন্য যেটুকু পড়ে সেইটুকু শিখবো। কথা বুঝতে পারছি? এখন দেখো, জটিল যৌগের সংকরায়ন করতে গেলে আমরা পরপর কিছু নিয়ম অনুসারে ধাপে ধাপে করব। কি করব, কিছু নিয়ম মানে ধাপে ধাপে করব। তাহলে সংকরায়নের 1 নাম্বার নিয়ম, কেন্দ্রীয় মৌলের বা কেন্দ্রীয় ধাতব মৌলের মুখ্য যোজনী দিয়ে ইলেকট্রন বিন্যাস করা। তাহলে প্রথম কাজ কি, কেন্দ্রীয় যে ধাতব মৌলটা আছে তার কি খুঁজে বের করব, মুখ্য যোজনী খুঁজে বের করব, করে তাই দিয়ে ইলেকট্রন বিন্যাস করব। কেন্দ্রীয় ধাতব মৌলের ডি অরবিটাল বিভাজিত করে লেখা। কি করতে হবে, বিভাজিত করে লিখতে হবে। তার মানে ডি এর ক্ষেত্রে অবশ্যই কি করা লাগবে, dxy, dyz, dzx, এভাবে কি করতে হবে, ভেঙে ভেঙে লিখতে হবে। 3 নাম্বার কথা, লিগ্যান্ডের সংখ্যা অনুসারে কেন্দ্রীয় ধাতব পরমাণুতে ফাঁকা জায়গা তৈরি করা বা ফাঁকা স্থান তৈরি করা। 4 নাম্বার, লিগ্যান্ড সবল হলে ধাতব মৌলের ইলেকট্রন যুগলায়িত করা। আচ্ছা, যুগলায়িত মানে কি, জোড় বানানো। 5 নম্বর, লিগ্যান্ড যতগুলো স্থানে অবস্থান করবে তা গণনা করে সংকরায়ন নির্ণয় করা। সংকরায়ন নির্ণয় করা কয়টা ধাপ, 5টা ধাপ। প্রথম ধাপে কি করব, আগে কেন্দ্রীয় মৌলের মুখ্য যোজনী দিয়ে ইলেকট্রন বিন্যাস করব। দ্বিতীয় ধাপ কি, ডি অরবিটালকে কি আকারে লিখবো, বিভাজন করে লিখবো। তৃতীয় ধাপ কি, লিগ্যান্ডের সংখ্যা অনুসারে ফাঁকা ঘর তৈরি করতে হবে। অর্থাৎ প্রথম দিন কিন্তু পড়াইছি যে লিগ্যান্ড হয় 4টা থাকবে নাই 6টা থাকবে। যদি 4টা থাকে 4টা ফাঁকা ঘর বানাতে হবে, যদি 6টা থাকে 6টা ফাঁকা ঘর বানাতে হবে। ক্লিয়ার? তারপরে কি, যে লিগ্যান্ড যদি সবল হয় তাহলে অবশ্যই কি করতে হবে, আগে যুগলায়িত করতে হবে। তার মানে কি, জোড় বানাতে হবে সব, ওই যে একটু আগে যেরকম জোড় বানাইছিলাম। আর দুর্বল হইলে কোনো জোড় বানাবো না, যেমন আছে তেমন থাকবে। তারপরে কি আছে, লিগ্যান্ড যতগুলো স্থানে বসবে ওই সংখ্যাগুলোরে গণনা করে আমার সংকরায়ন বের করা। ক্লিয়ার? তাহলে এবার আমরা একটা নির্ণয় করব। এই তোমাকে বারবার এই প্রশ্নটা পরীক্ষা হয়েছে, এইটাই দেখবো আমি যতবার করাচ্ছি এটাই বেশি লিখি, এই যৌগের সংকরায়ন। প্রথম কাজ কি,
মুখ্য দিয়ে ইলেকট্রন বিন্যাস করা, মুখ্য কত 2+, তাহলে আমাদের কি লিখতে হবে Fe2+, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। তারপর কথা কি ছিল ডি অরবিটালকে বিভাজন করে লেখা, তাহলে এখানে ডি অরবিটালে কয়টা ভাগ হবে 5টা ভাগ, আমি সেই ডি অরবিটালকে বিভাজন করলাম বুঝছো, তাহলে 5টা ভাগে ইলেকট্রন 6টা তো অবশ্যই এইভাবে আছে নাকি, ক্লিয়ার। তারপরে কাজ কি ছিল লিগ্যান্ড যতগুলো আছে ততগুলো ফাঁকা জায়গা তৈরি করা। এখন আমার এখানে লিগ্যান্ড কয়টা 6টা, তাহলে 6টা লিগ্যান্ডের জন্য ফাঁকা জায়গা কয়টা লাগবে 6টা লাগবে, ঠিক তো। আবার বলেছি কি লিগ্যান্ড যদি সবল হয় কি করতে হবে জোড় বানাতে হবে। আচ্ছা এই লিগ্যান্ডটা কি সবল না দুর্বল, তাহলে বুঝি কিন্তু কথা, প্রথম কথা ঘর লাগবে 6টা, আবার লিগ্যান্ডটা কি সবল, তার মানে কি হবে জোড়ও বেঁধে যাবে। মনে মনে হিসেব করবো, এইটা এইখানে আসলে জোড় হয়, এইটা এখানে আসলে জোড় হয়, তাহলে এখানে কয়টা ঘর ফাঁকা হয়, আরো কয়টা ফাঁকা লাগবে, বুঝি নাকি বুঝিনি। আবারও করছি, যতগুলো লিগ্যান্ড ততগুলো ফাঁকা জায়গা লাগবে। আবার এই লিগ্যান্ড কি সবল, সবল হলে কি হবে জোড় বেঁধে যাবে, তাহলে জোড় বাঁধা মানে কি এই বেজোড়টা এখানে আসলে জোড় হবে, এই বেজোড়টা এখানে আসলে জোড়, তাহলে কয়টা ফাঁকা হয়ে গেল, তাহলে আরো কয়টা ফাঁকা লাগবে 4টা। তাহলে এটা ছিল 3D বুঝা, কিন্তু 3Dর পরে ফাঁকা কি আছে 4s, তারপরে ফাঁকা কি আছে 4p, না বুঝলে বলতে হবে। আবারও বলতেছি কথা মস্তিষ্কে ঢুকাও, প্রথম কাজ হচ্ছে কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন বিন্যাস করা, কি দিয়ে মুখ্য যোজনী দিয়ে। দ্বিতীয় কাজ কি ডি অরবিটালকে ভেঙে লেখা। তৃতীয় কাজ কি যতগুলো লিগ্যান্ড আছে ততগুলো ফাঁকা জায়গা তৈরি করা। চতুর্থ কাজ কি ছিল জোড় বানানো, তাহলে এটা তো সবল লিগ্যান্ড, তাহলে জোড় হবে, জোড় হলে এখানে 2টা ঘর ফাঁকা হচ্ছে, আরো কয়টা দরকার 4টা দরকার, তাহলে 3Dর পরের অরবিটাল কি 4s, তারপরটা কি 4p, তাহলে এখানে আমি 3টা পাচ্ছি, এখানে একটা 4টা, এখানে কয়টা 2টা, তাহলে মোট কয়টা হচ্ছে 6টা হচ্ছে। এরপর আমরা কিভাবে লিখবো যে অতএব ওই যৌগটা FeNH3 2+, তাহলে এইগুলো এরকম জোড় হয়ে গেল, কটা ভাগা কর পেলাম পাইছি 6টা 3D 4s 4p। এই জায়গাগুলো কারা বসবে লিগ্যান্ড বসবে। দেখো ওই যে বলেছি সর্বশেষে কি করতে হবে লিগ্যান্ড কোন কোন জায়গায় বসছে সেইটা গুনে আমার কি করতে হবে সংকরায়ন নির্ণয় করতে হবে। তাহলে এটা কোন জায়গা ডি, কয়টা ডি, এটা কি এস, এটা কি এটা কি এটা কি, তাহলে যদি বুঝি তাহলে কি আছে ডির কয়টা 2টা, এস এর কয়টা 1টা, পির কয়টা 3টা, তাহলে এই যৌগের সংকরায়ন কি হবে। কেউ যেন পাকামতি করে আবার সাজায় লিখতে যাবা না, মানে পাকামতি করার অভ্যাস আছে যে sp3d2 মনে করে এরকম লিখতে পারে অনেকে, সাজানো যাবে না, যেরাম আসে সেরাম লিখতে হবে। তাহলে তখন আমরা কি করব এই প্রত্যেকটা জায়গায় আমরা এখানে লিগ্যান্ডটাকে লিখে দেবো NH3, তার মানে কি এই জায়গাগুলো কে বসতেছে লিগ্যান্ড বসতেছে। তাহলে কোন কোন ঘরে বইছে, আর এখানে কি করব এরকম সাপের কামড় দিয়ে দেবো, বুঝি কিনা দেখো, এটা কি বুঝিছো। তাহলে এই জায়গায় সংকরণটা কি পেলাম D2sp3, ক্লিয়ার বুঝিস এইটুক। এখন দেখো একটু খেয়াল করবো লিগ্যান্ড কয়টা, জটিল যৌগের ক্ষেত্রে লিগ্যান্ড যদি 6টা হয় তার আকৃতি হয় অষ্টতলকীয়। কেমন আকৃতি মনে থাকবে, জটিল যৌগের ক্ষেত্রে লিগ্যান্ড যদি 6টা হয় তার আকৃতি কি হয়, তাহলে এই যৌগে লিগ্যান্ড কয়টা, তাহলে এই যৌগটা দেখতে কেমন হবে অষ্টতলকীয়, তাহলে তার চিত্রটা আবার কেমন হবে দেখো। তাহলে অষ্টতলকীয় যদি বলি চিত্র হচ্ছে এরকম, তুমি যেন চিন্তা করে না 8টা তল খুঁজবা তা না, কিন্তু এরকম যে গঠনটা আমি আঁকাচ্ছি এই গঠনটাকে বলা হয় অষ্টতলকীয়। সব জায়গায় কি বসায় দেবো NH3, 4টা থাকলে তাকে বলে চতুষ্তলকীয় অথবা বর্গাকার সমতলীয়। ওইটার আবার হিসাব আছে যে কোন ক্ষেত্রে কোনটা হবে।
এখন আগে যা লিখতেছি সেটা লেখো। এই সব জায়গায় এই মাথায় এরকম তীর দিয়ে দেবো। এই তীর দেওয়ার কারণ কি? ওই তীর দেওয়ার কারণ হচ্ছে লিগ্যান্ড ধাতুকে ইলেকট্রন দান করিছে। লিগ্যান্ডের সংখ্যা কি ছিল? এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন দান করে, তাহলে এ এই ধাতুকে ইলেকট্রন দান করিছে। এবার কি করব, এই জায়গাটা একটু এরকম দাগ দিয়ে দেবো, এই জায়গাটা একটু এরকম দাগ দিয়ে দেবো। এই হচ্ছে আমার মূলত অষ্টতলকীয় আকৃতি। বুঝেছি? ক্লিয়ার? এইটুক দেখো, যদি এরকম থাকতো, বুঝে নিও ভালো করে। নিয়ম কি? প্রথম কাজ কি? মুখ্য যোজনী কত এর? সেই 2+ আছে, তাহলে সেই 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। তারপরে কাজ কি? ডি অরবিটালকে বিভাজন করা, করলে তো সেই 6টা তো এরকমই আছে। এবার কাজ কি? লিগ্যান্ড সবল না দুর্বল? দুর্বল। ফাঁকা ঘর লাগবে কয়টা? ফাঁকা ঘর কয়টা লাগবে? লিগ্যান্ড যেই কয়টা, ফাঁকা ঘর সেই কয়টা, 6টাই লাগবে। কিন্তু জোড় কি বাঁধবে? জোড় যদি না বাঁধে তাহলে আমি ডিতে কোনো ফাঁকা ঘর পাচ্ছি না, তাও ফাঁকা ঘর লাগবে কয়টা? 6টাই লাগবে। তাহলে 3ডির পরে ফাঁকা ঘর কি? 4s। 4s এর পরে ফাঁকা ঘর কি? 4p। 4pর পরে ফাঁকা ঘর কি? 4d। 4d। এখন 4dর আমার কয়টা দরকার? 2টা দরকার, তাই আমি এখানে 2টা লিখলাম। তুমি যদি 5টা লিখো তাতে কোনো ভুল নেই। ডির তো 5টা ঘর, আমার প্রয়োজন কয়টা? আমি তাই 2টা লিখেছি। যদি তুমি চাও 5টাই লিখবা, লিখে 2টাই কাজ করবা, তাতে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে এইবার কিন্তু এই জায়গায় জোড় বাঁধিনি। এবার সব পুরো অংশটাই কোন জায়গায়? বাইরে। তাহলে এখন আবার কি লিখবো? যে অতএব ও সরি 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 পানি হবে, এবার তো পাল্টাই দিছি, তাই না? তাহলে তখন এই ক্ষেত্রে আমরা কি করব? কোনো জোড় বাঁধিনি, যা আছে তাই। তাহলে 4s 4p 4d, এটা 3d। তাহলে লিগ্যান্ড কোন কোন জায়গায় গেছে? এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা। সব জায়গায় কি দিয়ে দেবো? তাহলে বলো এইবার সংকরায়ন কি? আর কোনো সমস্যা আছে? দেখো, আমি কেন বলেছি যে নিজের ইচ্ছা মতো সাজায় লেখা যাবে না। আগেরটা সাজালে এই হয়ে যেত, আগেরটা সাজালে এই হয়ে যেত না? যে আগেরটা কি ছিল? D2 sp3। যদি সাজায় লিখতে তাহলে কি হয়ে যেত? sp3। দুটো কি এক যৌগ? দুটো যৌগ কি আলাদা, কিন্তু আকৃতি কিন্তু একই। কারণ কি? লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড 6টা। লিগ্যান্ড 6টা হলে আকৃতি কি? অষ্টতলকীয়। আগের বার যে চিত্রটা আমরা আঁকাইছিলাম, মানে এই যে NH3 দিছিলাম যেখানে, সব জায়গায় কি বসাই দেবো? H2 বসাই দেবো। বুঝেছি? ক্লিয়ার? দেখো আরেকটা দেখবো, যদি এরকম হয়। এবার নিকেলের কত? তো কত? মুখ্য কত? মাইল লাগা মানে কিন্তু কতদিন বললাম যে ধাতুর চার্জ কখনো মাইনাস হতে পারে না। তাহলে মুখ্য কত? +2। এই ভুলে গেলে কিন্তু কাজ হবে না। কতদিন বারবার বলেছি যে ধাতুর চার্জ কি হয় না? মাইনাস হয় না। তাহলে এখানে কি আছে? নিকেলের কত আছে? +2। তাহলে নিকেলের কত ছিল? 28। 28 থেকে কত বাদ? আয়রনের মতো না, আয়রনের তো 4s2 তে 2টা ছিল, কিন্তু 4s2 তে না, 3d তে। 3d তে এটা বুঝছো কিনা? এবার কাজ কি? ডিকে ভাঙা। তাহলে ডিকে যদি ভাঙি তাহলে কি পাবো? ঠিক আছে না? ঠিক নেই, এই নিয়ে আরেকটা। এবার 8টা হয়েছে, দেখো 8টাও দেবে না। এবার ফাঁকা ঘর কটা লাগবে? 4টা লাগবে। এবার এই লিগ্যান্ড সবল না দুর্বল? সবল হইলে হিসাব কি?
জোড় একটা বাড়তেছে, তার মানে কি এইটা এখানে আসতেছে, তাহলে একটা ফাঁকা পাচ্ছি, আর কটা দরকার? তিনটা, মানে কি এরপরে কি 4s, তারপর কি 4p, আমার লাগবে দুইটা, আমি দুইটা লিখতে পারি। তুমি যদি মনে চাই তিনটা লিখবা, তিনটা লিখতে পারো, কোনো দোষ নেই। ক্লিয়ার? তাহলে এরপর তুমি কি করবা? তাহলে ইন্টু লিখি যে এটা 3d, এটা 4s, এটা কি 4p। বলো সংকরণ কি হবে? DSP2। তাহলে সংকরণ কি? DSP2। ক্লিয়ার কিনা? এবার লিগ্যান্ড কয়টা আছে? তাহলে আকৃতি কি আর অষ্টতল কি হবে? তাহলে এর আকৃতি কি হবে দেখি একটু খেয়াল করবো আমরা। যদি লিগ্যান্ড 4টি থাকে, কয়টি লিগ্যান্ড? 4টি লিগ্যান্ড যদি থাকে, তার আকৃতি দুই ধরনের হতে পারে। কয় ধরনের? দুই ধরনের। তার একটাকে বলা হয় বর্গাকার সমতলীয়, কি আয়তাকার, আর একটাকে বলা হয় চতুষ্ফলকীয়। পার্থক্য আছে, দেখাবো। তাহলে একটাকে কি বলা হয় বর্গাকার সমতলীয়, আর একটাকে কি চতুষ্ফলকীয়। এই বর্গাকার সমতলীয় পাওয়া যাবে সবল লিগ্যান্ডের ক্ষেত্রে। কিছু ব্যতিক্রম আছে, সেটার হিসাব আলাদা। স্বাভাবিক অবস্থায় কার ক্ষেত্রে পাবো? সবল লিগ্যান্ডের ক্ষেত্রে। কোনটা পাওয়া যাবে? বর্গাকার সমতলীয়। আর চতুষ্ফলকীয় কখন পাবো? দুর্বল লিগ্যান্ডের ক্ষেত্রে। আবারও বলতেছি, দুই একটা ব্যতিক্রম কিন্তু আছে, ওইটা গুনার বুদ্ধি না। তাহলে কি বললাম? বর্গাকার সমতুল্য কখন হবে? সবল লিগ্যান্ড হলে। চতুষ্ফলকীয় কখন হবে? দুর্বল লিগ্যান্ড। এখন কথা আছে যে বর্গাকার সমতলীয় চতুষ্ফলকীয় গঠন দেখতে কেমন। দেখো, যদি আমি একটু চিত্র আঁকাই, ধরো যেটা আগে লিখেছি সেটা আঁকাচ্ছি। যদি বোঝো, দেখো একটা বর্গের মতো হয়েছে। যদি বোঝো, দেখো একটা বর্গাকার মতো গঠন পাইছে, বুঝি। আর মোট যোগে চার্জ কত ছিল? 2 - আর নিকেলের চার্জ কত ছিল? বুঝিছো? যেন আবার কই দিয়ে না এই 2+ আর ওই 2- কাটাকাটি হলে তো চার্জ নেই, জিনিসটা তা না। মূলত এই সায়ানাইড, এই সায়ানাইড, এই সায়ানাইড, এই সায়ানাইড 4- ছিল। 4- সাথে 2- বাদ হয়ে গেছে, দেয় 2- থেকে গেছে। বুঝেছি? তাহলে এটা কোন গঠন? বর্গাকার গঠন। এবার দেখো চতুষ্ফলকীয় গঠনটা কি হবে। ধরো আমি এখানে পানি দিয়ে করতেছি, পানি কি দুর্বল না? এটা হচ্ছে চতুষ্ফলকীয় গঠন। এই গঠনটাকে বলে চতুষ্ফলকীয় গঠন। ধরো আমি পানি দিয়ে দিলাম, হ্যালোজেন দিলেও হতো। চারটে কি দিলাম? পানি। আর সব কি যেরকম তীরচিহ্ন। হ্যালোজেনও দুর্বল, তাহলে আমি যে কোনো হ্যালোজেন দিতে পারতাম, ফ্লোরিন, ক্লোরিন যাও দিতে পারতাম। বুঝছো কিনা? দেখো, এটা কোন গঠন? বর্গাকার সমতলীয়। এটা কোন গঠন? চতুষ্ফলকীয় গঠন। এবার তোমার নিজ দায়িত্বে দেখতে হবে যে আসলে লিগ্যান্ডটা সবল নাকি দুর্বল। সবল হলে কোন গঠন বানাবো? এই গঠন। দুর্বল হলে কোন গঠন বানাবো? এই গঠন। ক্লিয়ার? আজকে কিন্তু একটাও ব্যতিক্রম দেখায়নি, সব স্বাভাবিক দেখাইছি। বুঝেছো? কালকে পরের দিন দেখতে হবে কি সব ব্যতিক্রম। এখন এখানে তোমার একটু কাজ আছে, কাজ আছে ক্রিস্টাল ফিল্ড তত্ত্বটা সুন্দর করে লিখে ফেলা। বুঝেছো? কারণ ওই তত্ত্ব দিয়ে আবার আর একটু পরে শিখা লাগবে। আর আগের দিন নামকরণ ইত্যাদি দিতে চাইলাম, তা দেওয়া হয়নি। তাহলে আবার কও, ঠিক করে কও, ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব কি ছিল? বল। কেন পারবো না? কে বললে না? কি বলেছি? ঠিক করে কও। বলেছি যে অবস্থান্তর ধাতব মৌলের ডি অরবিটাল কয়টা আছে? 5টা। ওই 5টা ডি অরবিটালের শক্তি প্রায় কি সমান। তাকে কি বলা হয়? ডিজেনারেট অবস্থা। যখন অবস্থান্তর মৌলের সাথে লিগ্যান্ড যুক্ত হয়
তখন ওই ডি অরবিটাল আবার দুই ভাগে ভাগ হয়, সেই দুই ভাগের নাম কি? T2G ইজি। কোনটা নিম্ন শক্তি স্তর? T2G। কোনটা উচ্চ? ইজি। T2G এর মধ্যে কি কি আছে? dxy dyz dzx। ইজির ভিতরে কি কি আছে? dx স্কয়ার y স্কয়ার, তারপর কি dz স্কয়ার। ক্লিয়ার? এবার এই দুই অবস্থাকে কি বলে? নন ডিজেনারেট। মনে থাকবে। এবার লিগ্যান্ড যদি সবল হয় কি করতে হবে? আগে কোথায় দিতে হবে? T2G তে দিতে হবে। আর লিগ্যান্ড যদি দুর্বল হয় তখন যেমন আছে তেমন সাজায় যেতে হবে। ক্লিয়ার? এবার সংকরণের ক্ষেত্রে কি করতে হবে? আগে হচ্ছে কেন্দ্রীয় ধাতব মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে কি দিয়ে? মুখ্য যোজনী দিয়ে। তারপরে কি করতে হবে? ডি অরবিটালটাকে ভেঙে লিখতে হবে। এবার যতগুলো লিগ্যান্ড ততগুলো কি লাগবে? ফাঁকা জায়গা। এখন তারপরে লিখতে হবে লিগ্যান্ড সবল নাকি দুর্বল। সবল হলে কি হবে? জোড় বাঁধা দিতে হবে, দুর্বল হলে জোড় বাঁধবে না। তারপরে কি বলেছে? লিগ্যান্ড যতগুলো জায়গা দখল করবে তার আমরা কি বলবো? সেই কয়টা জায়গা মিলিয়ে সংকরায়ন তৈরি হবে। তাহলে সংকরায়ন জিনিসটা কি বলেছি? যে দুই বা ততোধিক অরবিটাল মিলে যদি কিছু তৈরি করি সেটা সংকরায়ন। এই সংখ্যা নম্বর মানুষের সামনে কয়ে না, কারণ সেটা জাস্ট এখন বুঝাচ্ছি তাই বললাম। পরে যখন সংকরায়ন করব তখন তার ডিটেলস করবে। এখন শুধু মনে রাখার জন্য যেটুকু দরকার যে একাধিক অরবিটাল একসাথে যুক্ত হলেই যা পাবো সেটাই কি? সংকরায়ন। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, আজকে বলতো।